যেখানে বসে আছি তার আশেপাশে যে সমস্ত নক্ষত্র আছে তাদের ছবি দেখাবো না, যাকে দেখাবো তিনি আরেকটা নক্ষত্র, জল করে আকাশে। 70-এর দশক থেকে তার রাজনৈতিক আন্দোলন এবং বিভিন্ন সময় ধারায় প্রভাবিত হয়েছে। দক্ষিণপন্থী আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ মুখ প্রণব চট্টোপাধ্যায়। বহুবার আসি, বহুবারই কিছু না কিছু মধুর বচনই হয়, কিছু কথাবার্তা হয়। গতকাল বিজেপির রণসংকল্প সভা ছিল এখানে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন মাস্টারদা সূর্য সেনের ভূমি বর্ধমান। তা আমি কিছুটা বিস্মিত হয়েছি, অতলে হারিয়ে যাচ্ছিলাম। আমি জানি রাসবিহারী বোসের জন্মস্থান হচ্ছে সুবলদহ, আর ওয়ারই হচ্ছে বটুকেশ্বর দত্ত। মাস্টারদা সূর্য সেন কোথা থেকে গেলেন, নাকি তাকে ব্রিফিং করতে ভুল করেছে ভারতীয় জনতা পার্টি, বিং এ সিনিয়র তৃণমূলের লিডার? কি বলবেন আপনি? দেখুন, আমি আপনার এই চ্যানেলে রাত্রিবেলাতে গোটা বক্তৃতাটা ওনার দেখেছি। আমি প্রথমে একটু আশ্চর্যান্বিত হয়েছিলাম যে একজন চিফ মিনিস্টার, সর্বোপরি যিনি এখনো ভারতের উচ্চতম সংসদের সদস্য, তিনি এই ধরনের জটিল কথাবার্তা দিয়ে শুরু করবেন, এটা আমি আশা করতে পারিনি। কারণ রাজনীতিতে যে এত অধঃপতন হচ্ছে, এটা তার একটা প্রমাণ। তিনি সূর্য সেনকে যেভাবে সম্মান দেখিয়েছেন, এটা একদিক থেকে খুব ভালো, কিন্তু আরো ভালো হতো তার পক্ষে আন্দামান তো খুব কাছে, আন্দামান গিয়ে যদি তিনি সন্ধ্যেবেলার ওই শোটা দেখতেন, যেটি মোদিজি নতুন করে তৈরি করেছেন, সেখানে কিন্তু সূর্য সেনের নামটা রাখেননি। অত্যন্ত দুর্ভাগ্যের, লজ্জার, যিনি ওখানে আরএসএস করার সুবাদে মুচলেকা দিয়ে বেরিয়ে এসেছিলেন, আমি নামটা ইচ্ছে করেই বলতে চাইছি না, তার নামাঙ্কিত এখন আন্দামানের সেই শোটা হয়েছে, অথচ সূর্য সেনের কথা ওখানে নেই। সূর্য সেন মাস্টারদা, যার শিষ্য অনন্ত সিং অনেকেই ছিলেন। আমি ব্যক্তিগতভাবে অনন্ত সিং এর সঙ্গে অল্প কিছুদিন কাটাবার সুযোগ পেয়েছিলাম। আপনারা জানেন হয়তো 1975 সালে ইমার্জেন্সিতে আমি আলিপুর সেন্ট্রাল জেলে থাকার সুবাদে অনন্ত সিং আমার পাশে থাকতেন। কাজে অনন্ত সিং এর কাছ থেকে তখন মাস্টারদার কিছু ঘটনা আমি শুনেছিলাম, এবং সেই সময় অনন্ত সিং একটা বই লিখছিলেন, সম্ভবত নতুন করে সেটা সিনেমা হচ্ছে। বইটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বইটা উনি বলতেন, আমি লিখতাম। সেই সুবাদে আমি বলতে পারি যে মাস্টারদা এমনই একটি চরিত্র, যেখান থেকে আমরা ভারতের প্রথম মহিলা শহীদকে পেয়েছি, প্রীতিলতা ওয়াদেদার। এই প্রীতিলতা ওয়াদেদার থেকে আরম্ভ করে মাস্টারদা কিভাবে তৈরি করেছিলেন ভারতবর্ষে বিপ্লবের মাধ্যম দিয়ে স্বাধীনতাকে দেবার। আমি অতটা বিপ্লবের ইতিহাসে যাচ্ছি না। আমি কেন যাচ্ছি না, যে ভারতবর্ষের মানুষ মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে স্বাভাবিকভাবে আমি গতকালে সন্ধিক্ষণে যে সন্ধ্যায় যেটা হয়েছিল সেটা ভুল হয়েছে। দুটো ঘটনা আছে ভারতবর্ষে, নজিরবিহীন ঘটনা আছে। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নন, যদিও তার বৈধতা নিয়ে তিনি কোথাকার ভোটার তার তিনি ব্যাখ্যা দিয়েছেন। আমার কাছে যে ভোটার কার্ড রয়েছে তার তিনি বাংলাদেশের তার নাম রয়েছে, সেটা তর্ক বিতর্ক ব্যাপার। দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্রকে বলছেন, মানে বঙ্কিমদা বলছেন, রেড়ে করে উঠছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে জুড়ে থাকা যারা সাংসদ। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলতে পারেন? এটা কোন সৌজন্যের মধ্যে পান? এখন মুশকিল হচ্ছে, অল্প কিছুদিন আগে আমরা সাংবাদিক বৈঠক থেকে জেনেছিলাম যে একটা সার্টিফিকেট দেখানো হয়েছিল ওনার, আমাদের মানে
দিল্লির প্রাক্তন প্রধান মুখ্যমন্ত্রী ডেকেছিলেন, যেতে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের পরে আর একটা কথা লেখা ছিল, যাকে সে কথাটা বলা জানি না। তিনি এই ধরনের কথা, এটা খুব দুর্ভাগ্যের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র সম্বন্ধে অথবা রবীন্দ্রনাথ সম্বন্ধে তার কিছু ভাষাগত ভুল হয়ে থাকতে পারে। আপনার মুখ্যমন্ত্রী, হুম। আপনি বলতে অস্বস্তি হবে, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলুন। 2025-এর 4 সেপ্টেম্বর স্পেশাল সেশন বিধানসভা অধিবেশন, হ্যাঁ, তিনি সেখানে 1.5 ঘন্টা লম্বা স্পিচ দিয়েছেন। সেখানে উনি বলছেন, আমরা সাংবাদিকরা গ্যালারিতে ছিলাম, আমি যেহেতু বিধানসভা কোঅপারেট করি সেটা আপনি ভালো করে জানেন আমাকে। সেখানে উনি বলছেন আইনে প্রতিষ্ঠাতা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আমার তখন খুব বিস্ময় হয়েছিল, কারণ আমি তো ভেতরে ঢুকতে পারি না, কারণ অধিকার নেই। আইনে প্রতিষ্ঠা করেছে বিপ্লবী রাসবিহারী বোস, যার বাড়ি সুবলদহ। মুখ্যমন্ত্রীর মতো একজন সংবেদনশীল মানুষ, তিনি কি করে বলছেন নেতাজি সুভাষচন্দ্র বোস আইনে প্রতিষ্ঠা করেছেন? ব্যাপারটা আরেকটু ফেনিয়ে দেখতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস এই আইনের তৈরি করার জন্যে তিনি প্রথম হিটলারের সঙ্গে জার্মানিতে মিট করেছিলেন। সেখানেই প্রথম আইনের সভা হয়েছিল এবং খুবই বেদনার এবং দুঃখের মাত্র 11 জন সদস্য সেই সভায় উপস্থিত ছিলেন। এবং নেতাজি সুভাষ বোস যখন দেখলেন যে এখান থেকে আমার আইনে তৈরি করা যাবে না, তখন তিনি জার্মানি থেকে মুখ ঘুরিয়ে জাপানে আপনি এসেছিলেন। আপনি মুখটা ঘোরাচ্ছেন, আপনি আমাকে আসল পয়েন্টে আসুন। আপনি আমাকে বলুন যে আইনে প্রতিষ্ঠা করেছেন বিপ্লবী রাসবিহারী বোস না, যখন তার আইনে বয়সকালে, প্রতিষ্ঠা এবং দায়িত্ব তিনি সুদূর বিদেশ থেকে, পশ্চিমের দেশ থেকে ডেকে পাঠান নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আমি যতদূর জানি না, আপনার মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলি, হ্যাঁ বলুন, সেটা আপনি আমাকে জার্মানি একটা দুর্গা সিঙ্গাপুরে ঠাকুর নিয়ে যাচ্ছেন। তৈরি হয়, হ্যাঁ, কুমোরে তৈরি করে দুর্গা ঠাকুরটা, তারপর তাকে প্রাণ প্রতিষ্ঠা করা, আকার দিতে হয়, রূপ দিতে হয়। সেই প্রাণ প্রতিষ্ঠাটা কে করলো? আচ্ছা, তাহলে কি মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন বলছেন আপনি? মানে অবশ্যই ঠিক বলেছেন, কারণ আপনি রাসবিহারী বোসকে জানেন। হ্যাঁ অবশ্যই। রাসবিহারী বোস ভারতবর্ষের অন্যতম বিপ্লবী। তিনি হার্ডিঞ্জকে বোমা মেরেছিলেন হ্যাঁ, দিল্লিতে, যাকে রবীন্দ্রনাথ সব্যসাচী বলেছিল এবং যার উপরে কবিতা করেছিল, যে শুনেছে কানে তার আহ্বান গীত, ছুটেছে সে সংকট পলানে, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে আত্মবিসর্জন, মৃত্যুর আহ্বান শুনেছে সে সঙ্গীতের মতো। এই হচ্ছে রাসবিহারী। এই রাসবিহারীকে ছোট করার কোনো ব্যাপার নেই, কিন্তু রাসবিহারী বুঝেছিলেন যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এই যেমন রবীন্দ্রনাথের আকুতি, তেমনি রাসবিহারী তখন বুঝেছিলেন নেতাজি সুভাষ বোসের কাছে যদি আমি আমার সর্বস্ব দিয়ে দিতে পারি, আমার সৃষ্টি দিয়ে দিতে পারি, তাহলে নেতাজি সুভাষ বোস ভারতের স্বাধীনতা এনে দিতে পারে। তাই এখানে কাউকে ছোট করা বা বড় করার ব্যাপার নয়। জাপানে যে আইনে তৈরি হয়েছিল, ইংরেজদের সঙ্গে যুদ্ধে যারা বন্দী ছিল সেই সেনাবাহিনী সেখানে তৈরি হয়েছিল। বেশ। আপনার কি মনে হয়, আপনি তো অভিজ্ঞ রাজনীতিবিদ, প্রাজ্ঞ বললে ভুল বলা হবে না, এই যে ইতিহাসে যে পদস্খলন, যে ক্রমাগত প্রভাবিত হচ্ছে বহমান পরিস্থিতিতে, তার রেসপন্সিবিলিটি পলিটিক্যাল সিস্টেম তারা না জেনে না বুঝে যে তথ্য পরিবেশন করছে, এর ফলে ভারতবর্ষের ছাত্র যুব সমাজ রাজনীতি, পলিটিক্যাল সায়েন্স আর মডার্ন হিস্ট্রি সম্পর্কে যে কথাগুলো শুনছে চমকে উঠছে। আপনার মনে হয় না যে সত্যি পলিটিক্যাল ডেমোক্রেসিতে যারা রেসপন্সিবল স্ট্যাটাসে রয়েছে তাদের একটু ভেবে চিন্তে কথাগুলো বলা উচিত? ইতিহাস সম্পর্কিত, বিপ্লবীদের সম্পর্কিত বিষয়গুলো কোথাও পদস্খলন হচ্ছে দেখুন, ইতিহাস। এখন কথা হচ্ছে আগামী দিনে এগোতে গেলে একটা এই সমস্ত জায়গায় যারা থাকে তাদের অনেক ভেবেচিন্তে কথা বলা উচিত। বেশ। বিশেষ করে তাদের কি বলা উচিত এবং কি করা উচিত তার জন্য অনেক অ্যাডভাইসার থাকে। তাদের অ্যাডভাইসারটার কাছ থেকে যদি আইডিয়া গুলো নেয়, যেমন গতকালে আমি দেখলাম বিপ্লব বাবু যে বক্তৃতাগুলো করছিলেন বা যেটা বলার চেষ্টা করছিলেন,
তাতে অনেক তথ্যগত ভুল থাকার কারণে আমার কাছে বেদনা লেগেছে। কারণ একজন চিফ মিনিস্টার, বয়সও বেশি নয়, ভবিষ্যৎ আছে, একজন সাংসদ, তার কাছ থেকে ওই ধরনের চটুল কথাবার্তা শুনতে অভ্যস্ত নই। আসলে আপনার কি মনে হয় প্রণবদা, যে স্ক্রিপ্টেড অ্যান্ড আনস্ক্রিপ্টেড, যদি স্ক্রিপ্টেড হয় তাহলে কোথাও মিস্টেক ছিল, আর যদি আনস্ক্রিপ্টেড হয় তার জন্য মেধার দরকার আছে। না না না, উনি তো এখানে লোক নন। না, আমি যেটা বলতে ওনাকে চাইছি, যারা বুঝিয়েছেন বা বলেছেন তারা হয়তো ঠিক সঠিক ব্রিফ করতে পারেননি, কারণ তাদেরও তো এক্সপিরিয়েন্স নেই বর্তমানে। এরা তো ঠিক রাজনীতির সঙ্গে কখনোই সম্পৃক্ত বর্তমানে ছিল না। এই আজকাল একটা ভাষা দেখবেন সবসময় আছে, যে হেলিকপ্টার থেকে নামা প্যারাশুটে করে। এরা তো সেই হেলিকপ্টার থেকে প্যারাশুটে করে নেমে পড়েছে। রাজনীতিটা তো সেই জায়গায় এসে গেছে। বেশ, আমি একদম শেষ করব। একটা অনেক স্বাধীনতা আমরা অর্জন করেছি, যখন অনেক ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু, তিনি, আমি শুনেছি এবং আমি পড়েওছি, তিনি অপেক্ষা করতেন হিরেন মুখোপাধ্যায় কখন বক্তৃতা রাখবেন, আর হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি কখন বক্তব্য রাখবেন। এই দুই নেতার, লিজেন্ডারি পলিটিক্যাল লিডারের বক্তব্য শুনতেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু। এটা আমি আমার অভিজ্ঞতা না, এটা তো ঘটনা। হিরেন মুখার্জি বক্তৃতা করবেন, জওয়াহরলাল নেহরু বলতেন যে আজকে হিরেন বাবু সিপিআই এর নেতা, তিনি বলবেন, তোমরা নোটস নাও। কারণ এটা তো আমাদের বাংলার বিধানসভাতেও আছে। যখন সিদ্ধার্থ রায় মেম্বার হয়েছেন আর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু সিপিএম এর সদস্যদের বলেছেন, সিদ্ধার্থকে শুধু গালাগাল দিলে হবে না, সিদ্ধার্থের বক্তৃতাটাও শোনো এবং নোট নাও। এটাও ঘটনা আছে এবং নজিরও আছে, যেটা আমি আপনাকে বলছিলাম। দেখ, আমি শেষ করবো, সন্ধিক্ষণ অনেকটা একটু ভারী হচ্ছিল। আমি একটা আপনার কাছে কবিতা চাই, শুনতে চাইছি। সেটা এই এই মুহূর্তে আমাদের সামনে নির্বাচন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গে পুনরায় তৃণমূল কংগ্রেসের আসা উচিত। সেই জন্যে যে সময়ের ঘড়ি বাজছে, তার উপরে আমার প্রিয় কবি সুকান্ত দু চার লাইন। না, তার আগে একটা কথা বলে নি, কবিতাটা শোনাবেন। আপনি বলছেন আসবেন, বিজেপি বলছে 160 পার করে দেবো। এই পার করে দেবো আর পেরিয়ে যাব। দেখুন, বিজেপি এই লড়াই চলছে। বিজেপির মতো অবশ্যই বলতে পারে, তবে মুশকিলটা কি জানেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। তো এই বাংলার মাটিতে বিজেপির আসা একটু মুশকিল, কারণ এখানে তো নেতাজি সুভাষ বোস জন্মেছে, এখানে বিবেকানন্দ জন্মেছে। এখানে বিজেপি খুব বেশি জয় শ্রীরাম বা এই ধরনের কথাবার্তা বলে খুব সুবিধে করতে পারবে বলে মনে হয় না। কারণ আপনারা দেখবেন, হিন্দুদের একটু ভালো করে ভেবে দেখবেন, সত্যনারায়ণ পুজো দেখবেন, সেখানে সিন্নির ব্যাপার আছে। অর্থাৎ হিন্দু আর মুসলমানকে মেলাবার যে ব্যাপারটা, এখানে রবীন্দ্রনাথ জন্মেছে। হেম চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি। এই যে কবিতার জন্মদাতা, এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ধর্ম দিয়ে দেশের অগ্রগতির কথা এই বাংলা কিন্তু শুনবে না। বেশ, এই বাংলা যেটা শুনবে সেটা হচ্ছে, বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, চলুক আগুন গরিবের হারে, কোটি করঘাত পৌঁছুক দ্বারে, ভীরুরা থাক, মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এই অগ্রগতি সাধ্যকার। যুদ্ধের সম্মতি আর বিদ্রোহের জন্য, বিপ্লবের জন্য এই পেনটাই খুব গুরুত্বপূর্ণ। যে পেন থেকে লেখা হয় বিপ্লবের ইতিহাস, বিপ্লবের স্মৃতি। Pen is mightier than the sword. এক্স্যাক্টলি। আর আমি যে ভাষায় কথা বলি, গণতান্ত্রিক ভাবে, যেটা ফোর্থ পিলারের ভূমিকা, সেটা আমি পালন করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে কিছু স্মৃতিচারণ করালেন। এবং হচ্ছে এই প্রাজ্ঞ রাজনীতিবিদ তো বটেই বটে। দামোদরের স্রোতে নদের যখন প্রভাবিত হয়, বিভিন্ন সময় স্রোত কখনো কখনো আটকে যায়। তাই প্রণব চ্যাটার্জির মতো যারা আছেন মানুষজন, অনেকে আছেন, আমি নাম করবো না কারো,
আমি বিড়ম্বনা বাড়াতে চাইছি না। তৃণমূল করেন, তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন। সরকার আসবে কি আসবে না সেটা জনগণ ঠিক করবে। পিপল ডেমোক্রেসি খুব গুরুত্বপূর্ণ। তাই এই কলমেই লেখা হবে, সাইন করবেন যিনি মুখ্যমন্ত্রী হবেন রাজ্যপালের কাছে, সময় বলে দেবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চৈত্র সাংবাদিক সমিত বর্ধমান।